বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি 25 বছরের শিক্ষার্থীবৃন্দু, তোমরা অলরেডি জেনে গিয়েছো তোমাদের বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। আগামী 26 জুন তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি যখন ভিডিওটি করতেছি এখন থেকে তোমাদের হাতে আর সময় আছে মাত্র 4 মাস। এই 4 মাসের ভিতরেই তোমাদেরকে একটা প্যাকেজ প্রিপারেশন নিতে হবে। তো তোমরা কিভাবে এই 4 মাস তোমাদের কাজে লাগাবা এবং তোমাদের মনে যেসব প্রশ্ন আসলে বর্তমান ঘুরপাক খাচ্ছে সেগুলো প্রশ্ন আমি এখানে লিখেছি। প্রথমত আমি লিখেছি পরীক্ষা শুরু 26 জুন, অলরেডি তোমরা জানো। এবং তোমাদের প্রথম কাজ হবে তোমরা প্রত্যেকেই রুটিন নিবা এবং তোমাদের যে পড়ার টেবিল সেই পড়ার টেবিলের সামনে তোমরা এই রুটিনটা টাঙাই রাখবা। কেননা তুমি যতবার রুটিন দেখবা ততবার তোমার সেই পরীক্ষার কথা মনে হবে এবং তুমি একটু হলেও পড়াশোনায় তোমার যে মনোযোগ সেটি ফিরিয়ে আনতে পারবা। তারপর আমরা এখানে যেটা লিখেছি যে 4 মাসে আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। আসলে এখানে সংখ্যার দিক থেকে 4 মাস অর্থাৎ 120 দিন হলেও কিন্তু আমরা যদি বিভিন্ন হিসাব নিকেশ টানি তাহলে এখন তোমাদের সময় আর 4 মাস নাই। তাহলে এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। তার আগে আমাদেরকে এই প্রশ্নটা দেখতে হবে যে রমজান 2 ঈদে পড়াশোনার গতি কেমন হবে। তাহলে আমি যদি বলি রমজান এবং 2 ঈদে পড়াশোনার গতি একটু হলেও তোমার খারাপ হবে। কেননা আমরা তো মুসলমান এবং আমাদের প্রধান যে ধর্মীয় উৎসব সেটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল ফিতর। তাছাড়া রমজান মাসও আমাদের একটা খুশির মাস। এই রমজান মাসে আমাদের ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতে হয়। সুতরাং রমজান মাসে সারাদিন আমরা যখন না খেয়ে থাকবো, সন্ধ্যার পর যখন আমরা ইফতার করব তখন আমাদের একটু মন চাইবে আমরা রেস্ট নিতে। তারপর আমাদের তারাবি নামাজ আছে। সব কিছু মিলেই দেখা গেল যে তোমরা এখন যেভাবে পড়াশোনার গতি আছে 50% স্টুডেন্ট সেই রকম পড়াশোনা করতে পারবে না। তারপর আমি যদি 2টি ঈদের কথা বলি, মূলত আমাদের পরীক্ষার রুটিন এমনভাবে সাজানো হয়েছে যে পবিত্র ঈদুল আজহার 8-10 দিন পরেই আমাদের পরীক্ষায় বসতে হবে। সুতরাং দেখা গেল যে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তারপরেই আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে পবিত্র ঈদুল ফিতর যখন আমাদের অনুষ্ঠিত হবে মিনিমাম তোমরা 10 থেকে 12 দিন, অর্থাৎ আমাদের যেহেতু এটা ধর্মীয় উৎসব আমরা না চাইলেও আমাদের পারিবারিক কিছু মেলবন্ধন আছে এবং আমাদের পারিবারিক যে সম্পর্ক আছে সেইগুলো টিকে রাখার জন্যেও এই 2 ধর্মীয় উৎসবে আমরা নানার বাড়ি, চাচার বাড়ি কিংবা খালার বাড়ি এইরকম আত্মীয়দের বাড়িতে যাই এবং তোমরা আত্মীয়র বাড়ি না গেলেও তোমাদের বাড়িতে কিন্তু আত্মীয় আসবে। দেখা গেল যে একটা পড়াশোনার যে গতি সেই গতিটা একটু হলেও নড়বড়ে হবে এই 2টি ঈদে। তাহলে আমি যদি বলি ঈদুল ফিতরে তোমার 10 দিন, ঈদুল আজহায় 10 দিন, এই টোটাল 20 দিন তোমরা পড়াশোনা থেকে অনেক দূরে থাকবা কিংবা পড়াশোনা করলে সেইভাবে মনোযোগ দিয়ে রুটিন মাফিক পড়াশোনা তোমরা করতে পারবা না। তাছাড়া এই যে রমজানকে যে কাজে লাগাবে সে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেকেই এই রমজান মাসকেও কাজে লাগাতে পারবে না। তাহলে রমজান এবং এই 2 ঈদ তোমরা 90% স্টুডেন্ট তারা পড়াশোনার গতিকে ঠিকঠাক রাখতে পারবে না। তবে যে 10% স্টুডেন্ট এই যে রমজান তারা ঠিকঠাক নামাজ কালাম পড়ার পর তারা সময়টা কাজে লাগাবে এবং 2 ঈদে তাদের যে আনন্দ উল্লাস সেই আনন্দ উল্লাস যদি কমিয়ে দেয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ তারা ভালো কিছু করতে পারবে। তারপর আমি যদি বলি যে 4 মাস আসলে কিভাবে আমাদের পড়াশোনা করা উচিত। 4 মাস আমাদের বেশি সময় না, আমাদের টোটাল বই রয়েছে 13টা। এখন এই 13কে দিয়ে যদি আমরা এই 4 দিয়ে অর্থাৎ 4 মাস 120 দিন, 120 দিয়ে যদি আমরা 13কে গুণ দেই তাহলে সর্বোচ্চ একটা বই আমরা সময় পাবো 5 থেকে 7 দিন। আর এই 5 থেকে 7 দিনের ভিতরে তোমার অসুস্থতা আছে, তোমার পারিবারিক ঝামেলা আছে, তোমার বিভিন্ন ধরনের সমস্যা থাকবেই। সুতরাং সব কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই প্রতিটা বই রিভিশন দেওয়ার জন্য তোমরা সময় পাবা 3 থেকে 4 দিন, বড় জোর 5 দিন। এখন তুমি হিসেব করো এই 4-5 দিনে একটা বইয়ের আসলে কি পড়া উচিত। কেননা এই 2 বছরে তোমরা যেটা করতে পারো নাই 4-5 দিনে কিন্তু একটা বইয়ের সাম্যক প্রিপারেশন নিতে পারবা না। সুতরাং এখনও বলতেছি তোমাদের এই 4 মাস খুবই গুরুত্বপূর্ণ। এই 4 মাস তোমাদেরকে ভালোভাবে কাজে লাগাইতে হবে। মনে রাখতে হবে প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত তোমার কাছে যে স্পেশাল, এই স্পেশালিটি হয়তোবা অন্য কোনো সময়ের নাই। কেননা এইচএসসি হচ্ছে জীবনের মোস্ট টার্নিং পয়েন্ট। এই এইচএসসি রেজাল্ট, এই এইচএসসির বইগুলোর উপর ভিত্তি করবে তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। তারপর আমাদেরকে যেটা করতে হবে কোচিং সেন্টারে ভর্তি হতে হবে কি, এটা একমাত্র তোমার পার্সোনাল বিষয়। অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হতে চাইবে, অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হতে চাইবে না। তবে আমার যে ওপিনিয়ন আমি ব্যক্ত করতেছি সেটা হচ্ছে তোমার কিছুদিনের জন্য হলেও কোচিং সেন্টারে যাওয়া উচিত। যাদের টাকা পয়সার সমস্যা তারা যদি এইচএসসি প্রস্তুতি ব্যাচে ভর্তি নাও হইতে পারো, অ্যাটলিস্ট তোমরা মডেল টেস্ট, বিভিন্ন কোচিং সেন্টারে যে মডেল টেস্টগুলো অনুষ্ঠিত হয় সেই মডেল টেস্টে তুমি 100% অ্যাটেন্ড করবা। কেননা এইচএসসিতে A+ পাওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভূমিকা পালন করে সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের সময় খুবই কম।
এই 3 ঘন্টার ভিতরে আমাদেরকে 60টি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে এবং 30টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। দেখা গেল তুমি যদি 60টি সৃজনশীল অর্থাৎ সিকিউ প্রশ্ন ঠিকঠাকভাবে তুমি কাভার করে না আসতে পারো, তাহলে এ প্লাস থেকে তুমি অনেক দূরে চলে যাবা। আর এই 60টি সৃজনশীল প্রশ্ন তখনই তুমি ঠিকঠাকভাবে লিখে আসতে পারবা যখন তুমি আগে থেকে প্র্যাকটিস করবা। আর আগে থেকে প্র্যাকটিস কেমনে করবা? বাসায় বসে কি প্র্যাকটিস হবে? না। 3 ঘন্টা কেউ বাসায় বসে ওই ঘড়ি দেখে পরীক্ষা দেওয়ার মতন সময় কারো নাই, ওই রকম ধৈর্যও নাই। এই জন্য তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে মডেল টেস্টগুলোতে ভর্তি হবা এবং সেখানে যদি 8-10টা মডেল টেস্ট দাও, তোমাদের টাইম ম্যানেজমেন্ট, কোন পরীক্ষায় কীভাবে প্রশ্ন প্যাটার্ন হয়, কোন পরীক্ষায় বা কোন প্রশ্নে কতটুকু সময় দিতে হবে, কিভাবে লিখতে হবে, আমি কোন কোন সাবজেক্টে কম মার্ক পাইলাম, সেগুলো তোমাদের বিভিন্ন ভাইয়েরা অথবা টিচাররা খাতা কেটে তোমাদেরকে যখন দিবে, তোমরা সেখান থেকেই তোমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের এইচএসসিতে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষায় কাজে লাগাইতে পারবা। তাহলে এই হচ্ছে মূলত আজকের আপডেট। তোমরা একটা কথাই বলবো, তোমরা হেলায় ফেলায় সময় নষ্ট করিও না, বন্ধুত্ব করো টেবিলের সাথে, ভালোবাসা করো টেবিলের সাথে। কেননা এই টেবিলে যদি তুমি বইয়ের সাথে ভালোবাসা করো, তাহলে এই বই তোমাকে একদিন ভালো একটা বিশ্ববিদ্যালয় কিংবা ভালো একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে।